ওয়ালাইকুম আসসালাম ফারহান। ভিডিও দেখা হয়েছে সবার? রায়হান, শেষ করছিলা? টাইম তো আসসালামু অনেক আলাইকুম ভাই। দিলাম। পুরাটা শেষ ওয়ালাইকুম করিনি, আসসালাম। লাস্টের 1 ঘন্টা বাকি আছে। এখনো 1 ঘন্টা বাকি, কেমনে হবে এরকম স্লো পেসে দেখলে? রায়হান, কেমিস্ট্রি পিছায় গেছিলাম তো, এটা করতেছিলাম, এই কারণে দেখা হয়নি পুরোটা। কেমিস্ট্রি, এটুর কেমিস্ট্রি পড়তে গেলে কি যে হয়! আল্লাহ, মাথা মুথা একদম শেষ। অনেক বাজে অবস্থা এটুর কেমিস্ট্রির, এই কারণে ভাগ্য মানে ওটা নিয়ে প্যারা খাইতেছে অনেক। ইউনিট 5 এ কি পড়তেছো? ট্রানজিশন মেটাল পড়ছো? আমাদের অর্গানিক শেষ করছে। আচ্ছা, ট্রানজিশন মেটাল এখনো করা নাই? না, উনি এখনো এখনো ট্রানজিশন স্টার্ট করেনি। আচ্ছা, অনেকজনের কাছে অর্গানিকটা একটু ডিফিকাল্ট লাগে, অনেকজনের কাছে ট্রানজিশন মেটাল একটু প্যারা লাগে। যে ওখানের মধ্যে কয়েকটা ব্যাপার একটু থাকে কেমিস্ট্রির এখানে, ওই সিনথেসিসের ব্যাপারগুলি। অ্যালডিহাইড কিটোন ওগুলো তো নরমালি ওরকম সমস্যা না, যখন নাকি বেনজিন রিলেটেড ওইসব কোশ্চেন গুলি কতগুলি চলে আসে ওই যে তখন আবার কেকিউল অনেকজন ওই মানে সব বিরক্তিকর লাগে। কেকিউল স্ট্রাকচার, বেনজিন, তারপর আরো ফেনল, ওই সব কি ভুগি চুগি লাগে রাখছে, ভালো হ্যাঁ। লাগে না আর। ওইগুলাই আসলে এত বেশি কঠিন না, বুঝছো? ওখানের মধ্যে প্রথমের দিকে ওরকম পড়তে সময় আমার নিজের অমন প্যারা লাগছিল ফার্স্টে। ওরকম ক্লাসে পড়তেছি তখন দেখে যে আরে কি এগুলা কি করতেছে। তো এরপরে যা দেখলাম যে ওগুলাকে বেসিক্যালি তুমি পুরো বেনজিনের ওই গ্রুপটাকে জাস্ট সিম্পল মনে করো, নরমালি অর্গানিক কেমিস্ট্রি তো অন্য জিনিসগুলো মনে করো CH3 একটা যেমন একটা রেডিকাল অমনে ধরে রাখো না, সো এরকম টাইপের বেনজিনের ওইটাকে, যে ফেনলটা কি হবে, ফেনলের ওখানের মধ্যে বেনজিনের এই ব্রাঞ্চের সাথে জাস্ট ওই এক্সট্রা একটা কিছু এরকম হ্যান্ড অ্যাড করে দিবে, রাইট? সো এমন টাইপের ব্যাপার। সো ওখানের মধ্যে তোমার কয়টা একটু প্যাটার্ন দেখা লাগবে। ইউ উইল জাস্ট হ্যাভ টু থিঙ্ক অফ দ্য বেনজিন অ্যাজ আ ব্লক, যে ওইটা একটা জাস্ট একটা ব্লক, ওইটা কতটা হাত এরকম করে বাড়াই দিতেছে কি করতেছে ওইরকম টাইপের। সো একটু ট্রিক কয়টা অ্যাপ্লাই করে ওরকম পড়লে পরে তখন এই অর্গানিক কেমিস্ট্রিতে ওগুলাতে হোপফুলি আর সমস্যা হবে না, বুঝছো? ওইটা একটু ক্যাচ করতে, যে নিজের নিজের ক্যাচ করাটাই হলো মেইন কাজ। যে তোমার টিচার তোমাকে বুঝাই দিতেছে, তোমার ফ্রেন্ড মনে করো বুঝলো, বা তোমার সিনিয়র কেউ তোমাকে হেল্প করলো, কিন্তু তুমি যখন নাকি নিজে রিয়েলাইজ করবা যে বেনজিনের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি, যে সে জাস্ট সিম্পলি কিছুই না, সে এক্সট্রা একটা রেডিকাল হিসেবে ওরকম অ্যাড হইতেছে, বুঝছো? তো তাহলে ওইটা বুঝলে পরেই এরপর আর হোপফুলি কোনো সমস্যা হবে না ওইগুলা রিলেটেড। এমনিতে ভাইয়া, সিনথেসিসের কতগুলো ব্যাপারগুলা ওরকম আছে, যে কোনটার পরে কি কি কেমনে অ্যাড করতে হবে না হবে, এমন টাইপের। সো ওগুলি প্র্যাকটিসের উপরে মেইনলি করতে থাকো কেমিস্ট্রি তো ভাইয়া আর। শুধু অর্গানিক না, ইউনিট 4 মানে এরপর মানে যা যা চ্যাপ্টার আছে কেমিস্ট্রি প্যারা লাগতেছে। ইউনিট ইউনিট কেমিস্ট্রি 4-এ তো কেমিস্ট্রিতে অর্ডার অফ রিঅ্যাকশন এইসবে তো, রেট অফ রিঅ্যাকশন ওইসবে তো প্যারা লাগার কথা না, ওগুলো তো নর্মাল ম্যাথ। ভাই আমি না চ্যাপ্টার ওয়াইজ করতে গেছি, এত প্যারা খাইতেছি মানে মানে একটাও মিলে না, মানে বাজে অবস্থা একদম, ওইটা তো খুব খারাপ অবস্থা আমার কেমিস্ট্রি। আচ্ছা, তাইলে তো আসলে এই মেতে এক্সাম কেমনে কি দিবা ওটা নিয়ে তো এখন ডিসিশন নেওয়া লাগবে তোমার তাইলে। হ্যাঁ, দেখি এখন কি করব। ওকে, সো তাহলে এখানে ওই সাবজেক্টও পড়তে হবে, ফিজিক্সও পড়া লাগবে, বিকজ ফিজিক্স এত বেশি ইজি না। হ্যাঁ, ফিজিক্সে আমি খুবই আনফরচুনেট একটা জিনিস দেখলাম গতকালকে। এই জেনে পরীক্ষা দেবে এমন একজন স্টুডেন্ট ওই অক্টোবরের পেপারের নিজে নিজে বাসায় মক দিছিল, দেন ওরকম প্রবলেম দেখাইলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ইউনিট ওয়ালাইকুম আসসালাম। ইউনিট 4 একদম ভয়ঙ্কর কঠিন একটা কোশ্চেন করছে ওরা অক্টোবরে। অক্টোবরে তো মের পেপার গুলা ইউজ করছে না, মেতে যাদের এটু দেওয়ার কথা। সো ওখানের মধ্যে কোয়েশ্চেন এত বাজে করছে, ইয়াল্লাহ! ওই কোশ্চেনে ওরা ভাই গ্রেড অক্টোবরে বাউন্ডারিতে, বহুত বাজে গেছে ভাই সবার এক্সাম। এখানে মনে করো যে আমরা তো ইয়ে করছি না রায়হান, দেখো যে ইউনিট 4-এ এই যে আমাদের স্টুডেন্ট বুকে যে জিনিসটা দেওয়া, এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা ডেরাইভেশন, না? আমরা তো করছি এরকম অ্যাঙ্গেলটা নিয়ে এরকম ডেরাইভেশন বইয়ের মধ্যে যেটা আছে, যে এটা ভার্টিক্যাল ভাই কম্পোনেন্ট ইউনিট 4 ভাই অক্টোবরে কিছু নাকি মিল পায় না নোটের সাথে। ওই এমন তো ভাবে এটা, কোশ্চেন দিছে আর কি। এটা একদম ওই মে ভয়ঙ্কর। 19 এর মতো ভাই, মে 19 ইউনিট 1 এর মতো। ওইটাও ওইটাই। তো ভাই ভয়ঙ্করই ছিল আমাদের জন্য। তো এখন এই যে এখানের মধ্যে তোমার এই ডেরাইভেশন তো তাও মোর অর লেস ইজিলি বুঝা গেছে,
ওদের ওখানের মধ্যে কি দিছে কোয়েশ্চেনটা এরকম, so this is your circle, এটা হলো পয়েন্ট এ, এটা হলো পয়েন্ট বি, তো এখানে স্পিড ভি, এখানে এরকম ট্যানজেনশিয়াল স্পিড ভি, এখানে মাঝখানে অ্যাঙ্গেল হলো থেটা। এখন বললো এই যে ডায়াগ্রামটা দেওয়া, এখন ইউজিং দিস ডায়াগ্রাম শো দ্যাট অ্যাসেলারেশন, যে এখানে রেডিয়াসটা হলো আর, তো অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলা ডিরাইভ করতে বলছে ফ্রম দিস ডায়াগ্রাম। ভাই মার্স কত ছিল হ্যাঁ এটা? ভাই, এটা কিন্তু ভাই একভাবে করা যায় ভাই। লাইক হ্যাঁ এখানে তুমি যদি ধরো থিয়েটার ভ্যালুটা লাইক মানে অনেক ছোট, তাহলে তুমি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি অলমোস্ট ইকুয়ালস টু তুমি 90 ডিগ্রি ধরতে পারো, তখন তোমার ট্যান আর কোনটা ট্যান আর কসই তো বোধহয়। এটা আমি দেখছি, এটা আমি ইয়েতে করছি, এটা এর বইতে হ্যাঁ, ছিল এটা এটা। তোমাদেরকে কিন্তু ওই যে ভিডিও দিছিলাম না একটা, যে খান একাডেমির ওইটাতে ওখানের না মধ্যে। ভাই, এটা বোধহয় ইয়েতে ছিল, এটা বোধহয় তোমার হর্ডার ফিজিক্স, এটা এটা আমি আচ্ছা, পড়ছি এটা। সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি তোমার ভেক্টর ডায়াগ্রাম ইউজ করে তারা সলভ করতে বলছে। সো এই এই সো তাহলে তোমার চেঞ্জ ইন ভেলোসিটি কোনটা, এতটুকু নাকি? সেই চেঞ্জ ইন ভেলোসিটিটা নিয়ে তারা ওরকম ডেরাইভেশনের কাজটা করছে, বুঝছো? সো চেঞ্জ ইন হ্যাঁ ভাই, ভেলোসিটি, আমার ইয়েটা ঠিক ছিল না, আমি এটাই তো বোধহয় পড়ছিলাম আমি। হ্যাঁ এরকম টাইপেরই ওখানে দিয়ে করা যায়, কিন্তু এখানের মধ্যে তারা কোন প্রসিডিওর ফলো করছে এখানের মধ্যে যদি দেখাই, তো তাহলে পরে দাঁড়াও কোশ্চেনটা আমি বের করি। কোশ্চেনটা তো এটা তো পিডিএফটা নাই, 1 মিনিট। আচ্ছা, তো এখন তারা এই কাজ করছে যে ফার্স্ট অফ অল তোমার একটা ক্লোজড ভেক্টর, যে VA দেন VB এন্ড এটা কি, এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, দিস ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি। ওকে, সো এখন দেখো এইখানের জন্য আমাদের অ্যাঙ্গেলটা কত, VA আর VB এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়, থেটা ডিগ্রি না? VA আর VB এর মধ্যে অ্যাঙ্গেলটা থেটা ডিগ্রি কিভাবে হয়, এটা নিয়ে হোপফুলি কারো সমস্যা নাই। যদি সমস্যা থাকে দেন বললে পরে দেখাই দিব আর কি থেটা কিভাবে আসছে। এখানে এরকম, এই তো ভেলোসিটিটা, ওকে, আর এটা হলো রেডিয়াস। তো ট্যানজেন্ট আর রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি হয় না রায়হান? জি ভাই। ওকে, সো এখন এইখানের মধ্যে আমরা যদি এই ট্যানজেন্টটা যদি ওরকম অ্যাড করি, যে এটা তো এ থেকে, এটা হলো বি থেকে, সো এখন ভি আর ভিবি এর মধ্যে অ্যাঙ্গেল কত হয় এটা আমরা দেখব। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজ হলো এরকম, যে এটা হলো 90 ডিগ্রি, সরি, তো এইটা যদি থেটা হয় এটা কত হবে, 90 মাইনাস থেটা না? জি ভাই। আচ্ছা ভাই, আমি তোমাকে মেসেঞ্জারে একটা ইয়ে পাঠিয়েছিলাম, দেখো তো এটা হবে নাকি, এটা এটা বই কি থেকে কপি করা। পুরোপুরি হরাইজন্টাল? হ্যাঁ এটা হরাইজন্টাল, হ্যাঁ এমন করেই রায়হান। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, সো তাহলে এখন এইটা যদি এমন হয়, সো এখন এই জায়গাটার মধ্যে তাদের এই যে এই দুইটা ট্যানজেন্টের মধ্যে এখানে আমাদের কি আসে,
অ্যাঙ্গেলটা যত আমরা ক্লোজ টু জিরো নিব, ঠিক আছে, যত জিরোর কাছাকাছি যাবে ওরকম আমাদের অ্যাপ্রক্সিমেশনটা নিয়ে কাজ করা লাগবে, বুঝছো? যে এখানের মধ্যে হোয়াট উই উইল হ্যাভ টু ডু, যে অ্যাঙ্গেলটা এখানের মধ্যে আমাদের 90 ডিগ্রি। সো বেসিক্যালি তারা এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবে। যে অ্যাঙ্গেল যত ছোট হবে, ঠিক আছে, তত VA আর VB ক্লোজ টু ইচ আদার। যে এখানের মধ্যে দেখো এই VA এই VB, ঠিক আছে। তো তাহলে এটা হলো তোমার চেঞ্জ ইন ভেলোসিটি, তাই না ফারিয়া? হ্যাঁ ওকে, তো এখন দেখো আমি VB টাকে V এর যত কাছে আনবো, মানে কি থেটাটাকে যত ছোট বানাবো, সো থেটা যত ছোট হচ্ছে তত কি হচ্ছে, VA আর VB একদম সমান সমান হয়ে যাইতেছে না অলমোস্ট? হ্যাঁ আচ্ছা, তো এখন এখানের জন্য তারা কাজটা কি করে দেখো। সো এটা তো আমাদের অ্যাঙ্গেল থেটা, তো এটা ছিল VB। সো এখন দেখো থেট, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা V। সো এখন কি লেখা যায়, ডেল্টা V হলো আমাদের কি অপোজিট সাইড, তাই না? তো অপোজিট আর হাইপোটেনাস রিলেটেড আমাদের কোন ফর্মুলা বলো তো? সাইন। সাইন তো তাহলে ডেল্টা কিন্তু আমার V, এখানে রেজাল্টেন্টটা না হাইপোটেনিউস থাকবে। এখানে রেজাল্টেন্ট কোনটা, এখানে তো দুইটাই তোমার ভেলোসিটি। এখন এই দুইটার চেঞ্জটা আমরা আচ্ছা হ্যাঁ, নিতেছি ডেল্টা ভিটা, বুঝছো? হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে ডেল্টা ভি বাই অ্যাকচুয়াল ভেলোসিটি, যে ভি আর ভিবি তো অলমোস্ট ইকুয়াল। থেটা যত জিরোর দিকে যাবে, as theta approaches to zero, যে as theta tends to zero, তত আমাদের ভি আর ভিবি কি হবে, সমান সমান হবে। তো তাহলে ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়াল টু সাইন থেটা। এন্ড এই অ্যাপ্রক্সিমেশন তো আমরা ওই শো দ্যাটের সময় করছিলাম, যে when theta is very very close to zero, কিসে ধরতে হবে থেটাটাকে রায়হান, রেডিয়ানে ধরতে হবে না? জি ভাই, রেডিয়ানে ধরতে তাহলে হবে। when theta is considered in radian and is very very close to zero, তত কি হবে, sin theta is approximately equal to সাইন theta। থেটা আর ট্যান থেটা ইকুয়ালস টু থেটা হ্যাঁ, হবে। tan theta ও এরকম সেম, যে tan theta ও approximately equal to কি theta হয়, ঠিক আছে। সো তাহলে theta is equal to what, or থেটাটাকে যদি আমরা এরকম ডেল্টা থেটা, যে এতটুকু থেটার চেঞ্জ, ডেল্টা থেটা ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভেলোসিটি, ঠিক আছে। এতটুকু বুঝছো, যে এতটুকু কিভাবে করে আমরা বের করছি ট্রায়াঙ্গেল দিয়ে? ডেল্টা থেটা না লিখে জাস্ট থেটাও লিখতে পারো, একই কথা, যে জাস্ট থেটা যখন নাকি ভেরি ভেরি ক্লোজ টু জিরো তখন কি হবে, দিস উইল বি ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই অ্যাকচুয়াল ভেলোসিটি, ঠিক আছে ফারিয়া? হ্যাঁ বুঝতেছি। দাঁড়াও, ইন্টারনেট আনস্টেবল দেখাইতেছে। আচ্ছা, এখন কি শুনতে না, পাইতেছো ওই ঠিক মতো? সাইন ইনভার্স হবে না? জি ভাই শুনতেছি তো। সাইন ইনভার্স না, এখানের মধ্যে দেখো এখানে সাইন ইনভার্স এই হবে যে, না ফাইনাল ফর্ম? এই যে ও এই যে রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য। ভুলে গেছিলাম। ওকে, সো তাহলে থেটা ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি, এটা একটা জিনিস। হ্যাঁ, এখন আরেকটা জিনিস বলা যায়, কি বলা যায় বলতো, আমাদের ওমেগা ইকুয়াল টু কি, অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কাভার্ড পার ইউনিট টাইম, নাকি? আরিফিন, ওমেগা ইকুয়াল টু কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি না? সো তাহলে চেঞ্জ ইন জি ভাই। অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টাইম টেকেন। সো তাহলে ওমেগা ইকুয়াল টু এইটা। সো তাহলে থেটা ইকুয়ালস টু কি লেখা যায়, ওমেগা টি লেখা যায়। সো তাহলে আমরা
অ্যাঙ্গেলের এরকম দুইটা এক্সপ্রেশন পাইতেছি, তাই না বলো? অ্যাঙ্গেলের এরকম আমরা দুইটা এক্সপ্রেশন পাইলাম, একটা হলো ওমেগা টি আর একটা হলো ডেল্টা ভি বাই ভি। ঠিক আছে, সো এখন এই দুইটা এক্সপ্রেশন, এই যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2, এই দুইটা এক্সপ্রেশন যদি আমরা ইকুয়েট করি তো তাহলে পরে কেমন আসে? ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়াল টু ওমেগা টি। এখন ওমেগা কি ভি আর ওমেগার সাথে রিলেশন কেমন? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা না ফারহান? জি ভাইয়া। তো তাহলে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, আর ওমেগা ইজ ইকুয়াল টু এখানে আমাদের ছিল কি ডেল্টা থেটা বাই ডেল্টা টি। ধরো এখানে ডেল্টা টি, থিটা বাই টি। তো থেটা বাই টি আর জি চেঞ্জ ভাইয়া। ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। তো এখন এখানের জন্য কাজটা কি, ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর লেখা যায় না? তো তাহলে আমরা ওমেগার জায়গায় লিখবো কি ভি বাই আর। কেন আমরা ভি নিয়ে আসতেছি, ভিটাকে কেন ওমেগাতে নিয়ে গেলাম না? বিকজ আমাদের ফাইনাল এক্সপ্রেশনে কি চাইছে? ফাইনাল এক্সপ্রেশন তো ভি এর টার্মে বের করতে হবে, তাই না রায়হান? সো এর জন্য ফাইনাল এক্সপ্রেশন যেহেতু ভি এর টার্মে বের করতে হবে, এর জন্য আমরা কি করতেছি, ওমেগাটাকে ভি তে কনভার্ট করতেছি। বুঝতে পারছো? তো এই এখন ডেল্টা ভি বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু ভি ইন্টু ভি বাই আর। তা এখন চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, এটাকে কি বলে? রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, এটা কি অ্যাসেলারেশন না? জি ভাইয়া। সো অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে যদি আমরা একদম ফার্স্ট থেকে আবার দেখি, এতক্ষণ তো ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস বললাম, এখন এখানের মধ্যে আমরা এট আ গ্ল্যান্স তারা কাজটা কি করছে। ফার্স্ট অফ অল এটা ছিল পজিশন এ, ভেলোসিটি এটা ভি, এটা ছিল পজিশন বি, ভেলোসিটি ভি, এটা হলো সেন্টার অফ দ্য সার্কেল, এরকম দিস ইজ দ্য অ্যাঙ্গেল থেটা। ওকে, সো এখন কি বলছি ফার্স্টে, VA VB, সো তাহলে this is the change in velocity delta V, তো মাঝে হলো অ্যাঙ্গেল থেটা অর ডেল্টা থেটা যেটাই বলো। সো এখন এখানের জন্য আমাদের কি বলা যায়, sin theta is equal to delta V by VA, কি বলে ডেল্টা V by VB। এখন দুইটা জিনিস, when theta is close to 0 or when theta tends to 0 তখন কি হবে, VA is equal to VB is equal to V, আর আরেকটা sin theta is approximately equal to কি theta। এই দুইটা আমাদের অ্যাপ্রক্সিমেশন কিসের, যখন নাকি থিটা খুবই ছোট তখন VA আর VB অলমোস্ট সমান সমান, যে V এর সমান আর কি। ঠিক আছে, তো এখন এই দুইটা কাজ আমরা করব। থিটা এন্ড যে এ এন্ড বি এর মাঝখানে যে অ্যাঙ্গেল, এই দুইটা তো সেম না, রাইট? থিয়েটার কাহিনীটা আবার একটু বুঝাও না, ওই যে 90 থেকে ওই যে ট্যানজেন্ট ড্র করার পার্টটা। 90 ডিগ্রি বুঝা নিয়ে সমস্যা নাকি এরপরে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ট্যানজেন্ট ড্র করার পার্টটা, এটা আমরা ওই কোন অ্যাঙ্গেলটা নিতেছি? আমি থিটা কনফিউজ করে ফেলছি। এ এন্ড বি এর মাঝখানের থিটাটা নাকি এটা আমরা নতুন থিটা নিছি, রাইট? এখানে আমাদের অ্যাঙ্গেলটা তো থেটা, ঠিক আছে? এ আর বি এর হ্যাঁ মধ্যে, এ আর বি যে দুইটা ট্যানজেন্ট আছে, এই দুইটা ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? থেটা ডিগ্রি অ্যাঙ্গেল হবে না? হ্যাঁ। তো তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হলো থেটা ডিগ্রি। এখন এই থেটাটা যত জিরোর কাছে যাবে তত কি হবে,
এর ভেলোসিটি আর বি এর ভেলোসিটি তত কাছাকাছি চলে Same. আসবে না? হ্যাঁ তো তাহলে ওই জিনিসটা বলছে যে অ্যাঙ্গেলটা, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যানজেন্টস, এই ট্যানজেন্ট আর এই ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা ডিগ্রি। এন্ড হ্যাঁ এই থিটা যত জিরোর কাছে আসবে তত এটা কি হবে? দোনোজন সমান সমান হয়ে যাবে। ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ এবার বুঝছি। as it gets close to zero তত দোনোজনের ভ্যালু হয়ে যাবে সমান, and as theta tends to zero তখন কি sin theta is approximately equal to theta. ওকে, সো তাহলে এখন এখানের জন্য আমরা কি sin theta কে লিখলাম theta আর vb কে লিখলাম জাস্ট v, বিকজ theta খুবই ছোট, এটা আমরা অ্যাপ্রক্সিমেট করে নিলাম। ওকে, সো এখন আমরা theta রিলেটেড এখানের মধ্যে একটা ফর্মুলা পাইছি। কি জিনিস? theta is equal to change in velocity by actual velocity. Then omega equals to কি? theta by t, তাই তো? যে চেঞ্জ ইন অ্যাঙ্গেল ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। তো এখন চেঞ্জ ইন অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ওমেগা টি, অর ওমেগা কে কি লেখা যায়? ভি বাই আর লেখা যায়। তো তাহলে ভি বাই আর টি। তো তাহলে আমরা ডেল্টা থেটার দুইটা এক্সপ্রেশন পাইছি এখন ফারিয়া। একটা হলো ডেল্টা থেটা ইজ ইকুয়াল টু ভি আর বাই টি, কি বলে ভি বাই আর ইন্টু টি, আর আরেকটা হলো এইটা। এখন এই দুইটা এক্সপ্রেশন আমরা কি করব? ইকুয়েট করব। ওকে, ডেল্টা টি। সো এখন ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়াল টু ভি বাই আর ইন্টু ডেল্টা টি। সো এখন ডেল্টা গুলো একসাথে নিয়ে যাই, ডেল্টা ভি বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ডেল্টা ভি বাই ডেল্টা টি মানে কি? রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি হুইচ ইজ অ্যাক্সেলারেশন। তো এই বুঝতে পারছো সবাই? ফারানের ক্লিয়ার হয়েছে কিভাবে বের করলাম? জি ভাইয়া। ওকে, সো এটার জন্য তারা 4 মার্ক দিছিল আর কি, এই ডেরিভেশনের জন্য। বুঝতে পারছো? তো এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন তারা দিছে। তো এটা বেসিক্যালি তাদের স্টুডেন্ট বুকের মধ্যে ছিল না, এর জন্যই তোমাদের ফ্যাক্ট শিট যেটা পড়তে বলছিলাম, ফ্যাক্ট শিটের ওখানে থেকে আমাদের অমন আইডিয়া নিতে হবে। প্লাস এই যে রায়হান যে আরো হর্ডারের বইটা পড়ছিল, হর্ডারের বইয়ে তো এই শোটা আছে, তাই না রায়হান? অর্ডার বা অ্যাডভান্স যে কোনো একটাতে আছে আর কি। ওইটাই। সো তাহলে এর জন্য অর্ডারে নাই এটা। হর্ডারে না তাহলে থাকলে অ্যাডভান্স অ্যাডভান্স ফিজিক্স ফর অ্যাডভান্স ইউর মধ্যে। ঠিক আছে, তো এখন এটার জন্য তোমাদের যেই ফ্যাক্ট শিট গুলি পড়তে বলছিলাম ওই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। দেন আরেকটা কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটা ভালো একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল, যে আমরা রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট দেখছিলাম না রায়হান? যে এখান থেকে আলফা জি ভাইয়া পার্টিকেল শুট দেখছিলাম। করবে গোল্ড ফয়েলের দিকে, দেন এই একটা স্ক্যাটারিং প্যাটার্ন পাবো আমরা। এই ছিল আমাদের চেম্বারটা, যে এই হলো আমাদের চেম্বারটা। সো এখন এখানে থেকে আমরা কি দেখি যে ম্যাক্সিমাম পার্টিকেল স্ট্রেট পাস করছে, কিছু কিছু এরকম ডেভিয়েট করছে, and a very few of them rebounded back or were deflected at an angle greater than 90 degree, তাই তো? সো এইগুলি ছিল অবজারভেশন। সো এখন ওখানের মধ্যে তারা একটা কথা বলছে, দাঁড়া একটু 1 মিনিট। আচ্ছা, সো এখন ওখানের মধ্যে তার একটা কথা বলছে কি, রাদারফোর্ড তার এই এক্সপেরিমেন্ট শেষে একটা কনক্লুশন বলছে। কি কনক্লুশন? Rutherford stated he couldn't conclude if the central nucleus was positive or negative। হ্যাঁ, নিউক্লিয়াসটা কি অ্যাকচুয়ালি পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জ, সে তার এই এক্সপেরিমেন্টারি অবজারভেশন গুলি থেকে কিন্তু একদম ফুল প্রুফ কোনো কনক্লুশনে আসতে পারে নাই। সো এখন বলল যে
জাস্টিফাই হিজ স্টেটমেন্ট, সে যে স্টেট করছে যে কি করতে পারে নাই, সে ফুললি কনক্লুড করতে পারে না যে নিউক্লিয়াসটা, এখন তো আমরা জানি যে নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ, কিন্তু তার এই এক্সপেরিমেন্টের যে এই অবজারভেশন গুলি কিন্তু একটা নেগেটিভলি চার্জড নিউক্লিয়াসের জন্য হইতে পারতো। হ্যাঁ, তো ওই ব্যাপারটা নিয়ে তারা একটা কোয়েশ্চেন করছে। সো এখন এখানের মধ্যে তোমরা দেখো কাজটা কি বলা যায়। ব্যাপারটা হলো এরকম, কাজটা কি দেখো। সো হিয়ার ইজ দ্য পজিটিভ নিউক্লিয়াস। আমরা নরমালি যেটা করছি যে দূরে দিয়ে যেগুলি গেছে তারা স্ট্রেট পাস করে চলে গেছে, তাই তো? যারা একটু কাছে দিয়ে গেছে তারা রিপেল হয়ে দূরে সরে গেছে, আর যারা নাকি একদম বরাবর যাচ্ছিল তখন তারা এরকম রিবাউন্ড হয়েছে, তাই না রায়হান? তো এইগুলা তো ছিল আমাদের মেইন লজিক গুলা। এখন রাদারফোর্ড বলতেছে সে শিওরলি বলতে পারতেছিল না যে নিউক্লিয়াসটাকে পজিটিভ নাকি নেগেটিভ। কেন? আলফা পার্টিকেল দূরে দিয়ে গেলে পরে সে তো এরকম স্ট্রেট পাস করে চলে যেত, নেগেটিভ হোক পজিটিভ হোক, দূরে দিয়ে গেলে পরে তো সে এত স্পিডে যাচ্ছে, সো তাহলে তাকে ওরকম এফেক্ট করতে পারতো না। আমরা নিচের গুলা কি এরকম রিপেল হয়ে যাচ্ছিল, দেন নিচে দিয়ে মনে করো একটা সার্টেন ডিস্টেন্স দূরে দিয়ে গেছে, যে রিপালসিভ ফোর্স এতই কম সে এদিক দিয়ে স্ট্রেট পাস করে চলে গেছে। এখন দেখো সেম জিনিসটা কিন্তু আমরা একটা নেগেটিভলি চার্জ নিউক্লিয়াসের জন্য বলতে পারি। কেন? এই যে একটা নেগেটিভলি চার্জ নিউক্লিয়াসের কাছ দিয়ে যখন যাবে তখন কি করবে? নিউক্লিয়াসটা তাকে অ্যাট্রাক্ট করবে না, বলো তো রায়হান? জি ভাইয়া। আলফা পার্টিকেলটাকে অ্যাট্রাক্ট করবে। সো আলফা পার্টিকেলটাকে অ্যাট্রাক্ট করে সে কি করবে? এরকম নিচের দিকে ডেভিয়েট করবে। সে পুরোপুরি নিজের কাছে টেনে আনতে পারছিল না, কেন? বিকজ আলফা পার্টিকেল গুলি অনেক হাই ভেলোসিটিতে মুভ করতেছে, ঠিক আছে? সো আলফা পার্টিকেল গুলি নিউক্লিয়াসের কাছ দিয়ে গেলে পরে তখন কি হবে? দে উইল জাস্ট গেট অ্যাট্রাক্টেড। তো অ্যাট্রাক্টেড হয়ে একটু বাঁকায় যাবে, কিন্তু পুরোপুরি নিউক্লিয়াসের ভিতরে যায় কোলাইড করবে না, বুঝছো? তো নিচে দিয়ে যেগুলি যাবে ওগুলাকে কি করবে? তাদেরকে আবার অ্যাট্রাক্ট করে এরকম উপরে নিয়ে যাবে। সো তাহলে এই যে ডিফ্লেকশন গুলি, কিছু ডিফ্লেকশন উপরে কিছু ডিফ্লেকশন নিচে, এটা কি পজিটিভলি চার্জ নিউক্লিয়াস নেগেটিভলি চার্জ নিউক্লিয়াস দোনোটা দিয়ে পসিবল না, বলতো? জি ভাইয়া। দেন আরেকটা যেটা কি এত হাই ভেলোসিটিতে তারা মুভ করতেছে যে তারা কি করবে? যদি খুবই কাছে দিয়ে যায় দেন এত বেশি টার্ন করবে আর এত বেশি ডিফ্লেকশন হবে যে সে ঘুরে আবার আগের ডিরেকশনে চলে যাবে, এমন। তো তাহলে কি the observations that we made in Rutherford's gold foil experiment, both of them can be explained with positively charged nucleus and also with negatively charged nucleus. So হ্যাঁ, একদম সেন্টারে যদি যায়, ওই তো একদম সেন্টার দিয়ে গেলে পরে তখন ওইটা ডিরেক্টলি ইয়েতে হিট করবে, বুঝছো? নিউক্লিয়াসে হিট করবে। ওটা কি ভাইয়া তাহলে নিউক্লিয়াসে হিট করলে ওইখানেই আটকায় থাকবে নাকি আবার বেরোয় যাবে? ওখানে মধ্যে আটকায় থাকবে নাকি বের হবে ওই জিনিসটা অবজারভেশনের উপরে ওরকম ডিপেন্ড করে। যে গোল্ডের ম্যাস তো খুবই বেশি, তো আলফার তুলনায় গোল্ডের ম্যাস এতই বেশি যে সে যা ডিরেক্টলি হিট করলে পরে ওখানে ভিজিবল কোনো আমরা চেঞ্জ বুঝতে পারবো না, যে কোনো একটা কিছু ধাক্কা খাইলে যেরকম একটু পিছায় যাইতো ওরকম। গোল্ডের ভাই নিউক্লিয়াস না? হ্যাঁ, আচ্ছা। নিউক্লিয়াসে তো মনে করো যে তার ম্যাস নাম্বার তো 79, তো তাহলে ম্যাস নাম্বার 79 আর ম্যাস নাম্বার 4, সো বলতে গেলে তো সে কি 20 টাইমস হেভিয়ার। তো এত বেশি হেভি দেখে তুমি মনে করো দৌড়ে যায় ওয়ালের সাথে ধাক্কা খাইলা, তুমি কি দেখবা ওয়ালটা মুভ করতেছে? ওয়াল তো না ওয়ালের ভাইয়া। সাথে থাকবে, তাই না? তো এমন টাইপের ব্যাপার আর জি কি। ভাইয়া। তো তাহলে এইরকম একটা কোয়েশ্চেন ছিল যে রাদারফোর্ডের এই অবজারভেশন গুলি একটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস দিয়েও এক্সপ্লেন করা যায়, নেগেটিভলি চার্জ নিউক্লিয়াস দিয়েও এক্সপ্লেন করা যায়, জাস্টিফাই করো। সো এইগুলো হবে তোমার এক্সপ্লেনেশন। বুঝতে পারছো রায়হান? জি তো ভাইয়া বুঝছি। এরকম ইন্টারেস্টিং কতগুলি কোয়েশ্চেন তারা করছে অক্টোবর পেপারের মধ্যে, কিন্তু স্টুডেন্টরা কেমন রেসপন্স করছে কি করছে এটা গ্রেড বাউন্ডারি দেখলে পরে ভালো মতো বোঝা যাবে। এখনো তো রেজাল্ট দেয় নাই, সো গ্রেড বাউন্ডারি কেমন কি করছে আর স্কেলিং কেমন কি করছে ওটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, ভাইয়া, গোল্ড ফয়েলের জায়গায় যদি অ্যালুমিনিয়াম ফয়েল হতো তাহলে? অ্যালুমিনিয়াম হলে তখন যা একটু ভিজিবল একটা চেঞ্জ দেখা যেত, বিকজ ওইটা তো খুবই হালকা।
ওটা কি ভাইয়া একদম সেন্টার দিকে গেলে পাস হয়ে চলে যেতে পারতো? ওইটা করতে পারতো, আর হিট করলে অ্যালুমিনিয়াম ব্লকটাকে ওরকম পিছাই দিতে পারতো, এমন কিছু হইতে পারতো, বুঝছো? কিন্তু জি ভাইয়া বুঝছি। কোল্ড ইউজ করা হয়েছে কেন? বিকজ ইট ইজ দ্য মোস্ট মেলিয়েবল ম্যাটেরিয়াল, সো তাকে হ্যামারিং করে করে খুবই থিন বানায়, দেন তার একটা ফয়েল দিয়ে এরকম শুট করা হয়েছে, বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এরকম টাইপের কোয়েশ্চেন গুলার জন্য তাহলে তোমাদের কি থাকতে হবে, রেডি থাকতে হবে আর কি, যে যে কোনো এরকম। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। তুষার ভাই, তুমি যে এখানে একটা দেখালে যে একটা পুরো মানে সার্কুলার মোশন, মানে মোশন মানে সার্কুলার মানে আরে কি বলে, আরে মানে এই রেড লাইনটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা কেন হবে? এটা তো এমনও হতে পারতো যে লাইক ডিরেক্টলি হিট করছে যে কিন্তু ইলেকট্রনের ইন কম্পেয়ার মানে ইলেকট্রনের সাথে মানে ইলেকট্রনের চেয়ে তোমার নিউক্লিয়াসের ডেনসিটি বেশি, এই কারণে তোমার এটা ডিফ্লেকশনটা হয়েছে, এটা কি বলা যেতে পারে না? ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসের ডেনসিটি বেশি, এটা দিয়ে তো তোমার তোমার একটা পজিটিভলি চার্জ পার্টিকেল একটা নেগেটিভলি চার্জ পার্টিকেলের কাছে যায় যদি ডিরেক্টলি হিট করে, সো তাহলে ওখানে তো অ্যাকচুয়ালি রিবাউন্ড করার ব্যাপারটা একটু উইয়ার্ড, তাকে তো অ্যাট্রাক্ট করে ধরে রাখবে না আচ্ছা, ডিরেক্টলি হ্যাঁ, যদি যায়। তো এর জন্য যেটা নাকি খুবই হ্যাঁ, কাছে বুঝছি। দিয়ে যাইতেছে ওটা কি করতেছে, এরকম এত বেশি অ্যাট্রাকটিভ ফোর্স পাইছে, কিন্তু তার ভেলোসিটি খুবই বেশি না, সো ভেলোসিটি বেশি দেখে সে অনেক শার্প একটা টার্ন নিয়ে সে আবার কি করছে, মোর দ্যান 90 ডিগ্রি একটা টার্ন নিছে। আর সে যদি ডিরেক্ট হেড অন যে কোলাইড করতো, তো তাহলে আসলে ফেরত আসার পসিবিলিটিটা খুবই কম, বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, ওকে, সো তাহলে আমরা একটু এই অক্টোবর পেপারের এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলে নিলাম, কিন্তু আমাদের আজকে মেইন কাজটা হবে কি, সিম্পল হারমোনিক মোশনে তোমাদের যে জেন A2 ব্যাচের ভিডিওগুলি দেওয়া হয়েছিল, পুরা সিম্পল হারমোনিক মোশনের লেকচারগুলি কিন্তু ওখানের মধ্যে ছিল। সো ওখানের মধ্যে যা যা জিনিসগুলি দেখা হয়েছে, ওখানের মধ্যে কে কেমন কি প্রবলেম ফেস করলো ওগুলি জিনিস বলবা, এন্ড আমি ফার্স্টে একটা রিভিউ দিব আর কি, যে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে এখানের মধ্যে আমরা কি কি পড়বো। অলরেডি অনেকগুলা জিনিস আমরা দেখে নিয়েছিলাম ফার্স্টে আমাদের বিল্ড আপের ওই সময়, যে সিম্পল হারমোনিক মোশন কি জিনিস, রিস্টোরিং ফোর্সের ব্যাপার, ডিসপ্লেসমেন্টের সাথে তার রিলেশন কেমন ওই জিনিসটা, দেন পটেনশিয়াল থেকে কাইনেটিক, কাইনেটিক থেকে পটেনশিয়াল, এটা যে কন্টিনিউয়াসলি আমাদের কনভার্ট হইতে থাকে, গিভেন দ্যাট কোনো এনার্জি সিস্টেম থেকে বের হচ্ছে না, সো তাহলে সিম্পল হারমোনিক মোশন নেভার এন্ডিং, সারা জীবন চলতে থাকবে এমন টাইপের ব্যাপার। তো এই ব্যাপারগুলি দেখার পরে আমরা গ্রাফ দেখছিলাম, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা আমাদের কোথা থেকে শুরু হবে পারিয়া, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে শুরু হবে। কেন? বিকজ সে যদি অলরেডি ইকুইলিব্রিয়ামে থাকে তাইলে পরে তো আর কি হবে না, সিম্পল হারমোনিক মোশন শুরুই হবে না, বিকজ সে অলরেডি ইকুইলিব্রিয়ামে আছে, ওখানেই সে সারা জীবন কি থাকবে, রেস্টে থাকবে, তাই তো? হ্যাঁ। ওকে, সো এখন এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ কেমন, এই ভেলোসিটি টাইম গ্রাফের করেসপন্ডিং অ্যাসেলারেশন টাইম গ্রাফ কেমন, এই ব্যাপারগুলি আমরা ট্যানজেন্ট ড্র করে করে ওইভাবে করেও করছিলাম, দেন আবার ক্যালকুলাস দিয়ে যে কস এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, সো তাহলে কস থিটা গ্রাফের গ্রেডিয়েন্টের গ্রাফ বা কস থিটা ডিফারেন্সিয়েশন করলে যে গ্রাফটা আসবে ওটা কি হবে, মাইনাস সাইনের মতো, সো ভেলোসিটি টাইম গ্রাফটা মাইনাস সাইন থিটা গ্রাফের মতো। দেন ভেলোসিটি ডিফারেন্সিয়েশন করলে টাইমের রেসপেক্টে কি পাবো, অ্যাসেলারেশন পাবো, সো তখন অ্যাসেলারেশনটা আসছে মাইনাস কস থিটা গ্রাফের মতো। সো এইগুলা ছিল আমাদের মেইন ক্লাসের পড়া। দেন আমরা এই স্প্রিং এর সিম্পল হারমোনিক মোশন নিয়ে পড়তে যাইতেছিলাম, তখন ওখানে যে ওবিএস টা ক্র্যাশ করছে, দেন ওবিএস টা ক্র্যাশ করার পর যে এখানের মধ্যে ওইটা দেখতেছিলাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, যে স্প্রিং কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মাস। দেন ওবিএস ক্র্যাশ করার পর দেন তোমাদেরকে ওই জ্যান ব্যাচের ভিডিওগুলো দিয়ে দিছিলাম, দেন বলছিলাম যে ওগুলা দেখে নিয়ে এরপর আমরা ওগুলা নিয়ে ডিসকাস করব, তাই তো? সো এখন আমরা যদি একটু স্টুডেন্ট বুকে যাই, অসিলেশনে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো তারা অসিলেশনের এই ফর্মুলা দিয়ে কি কাজ করতেছে, যে you will notice that simple harmonic motion definition is the same equation as in Hooke's law, যে Hooke's law তে force directly proportional to extension,
কিন্তু সাথে একটা মাইনাস সাইন। ওই জিনিসটা কেন ছিল এটা বলছিলাম যে আগের সিলেবাসে ছিল, তোমাদেরটা সময় বাদ দিয়ে দিছে মাইনাসটা। তো তোমরা জাস্ট ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন অর চেঞ্জ ইন লেন্থটা পড়ছো। মাইনাসটা ছিল কেন? বিকজ ডিরেকশনটা হলো আলাদা, অপোজিট আর কি। তো এখন এখানে থেকে কে ডেল্টা এক্স এমন পড়ছিলাম, এটা হুকস ল এর মধ্যে। আর সিম্পল হারমোনিক মোশনের জন্য সেম। এই ফোর্সটা কি? দিস ফোর্স ইজ দ্য রিস্টোরিং ফোর্স, রাইট? এন্ড এই রিস্টোরিং ফোর্সটা কি? ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়ামের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এখন ডিরেকশন অপোজিট দেখে মাইনাস সাইন এন্ড ভাই ডিরেকশনটা নেগেটিভ মানে অপোজিট কিভাবে হয় আমি এটা এখনো বুঝতেছি না। যাচ্ছে তো ঠিকই ভাই নিচে, তো ডিরেকশন পজিটিভ হচ্ছে না। ডিসপ্লেসমেন্ট নিচে, তো ফোর্স কোন দিকে? উপরে ইকুইলিব্রিয়াম থেকে যদি নিচে নামে, সো ডিসপ্লেসমেন্ট হলো নিচে, ফোর্সটা কোন দিকে থাকবে? টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম থাকবে না? উপরে জি তো ভাই তাহলে রিস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কি হইলো? সেম হইলো নাকি অপোজিট? অপোজিট। এখন গেল উপরে, তো তাহলে ডিসপ্লেসমেন্ট উপরে, কিন্তু ফোর্সটা কোন দিকে থাকবে? ফোর্স নিচে। তো তাহলে অলওয়েজ ডিসপ্লেসমেন্ট আর রিস্টোরিং ফোর্সের ডিরেকশনটা কি? আচ্ছা আচ্ছা অপোজিট টু আচ্ছা ওয়ান জি ভাই অ্যানাদার। ঠিক আছে বুঝছি। এর জন্য হলো হ্যাঁ হ্যাঁ মাইনাসটা, ঠিক আছে? জি ভাই বুঝছি। ওকে। সো তাহলে এই দুইটা ইকুয়েশন যখন নাকি তারা একসাথে ইকুয়েট করছে, কি করছে? এই যে and the oscillation of a mass attached to a spring is an example of simple harmonic motion, যেই কথাটা আমরা ওই দিন বলতেছিলাম। এই যে ডায়াগ্রামটা আঁকছিলাম না, এই যে ডায়াগ্রামটা, ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, দেন কি করছি? এই স্প্রিংটাকে টেনে এই নিচে নিয়ে আসছি। মনে করো যে এই যে স্প্রিংটাকে টেনে এখানে নিয়ে আসছি, এখন ছেড়ে দিলাম। এখন সে কি করবে? ইকুইলিব্রিয়ামের দিকে যাবে। কিন্তু ইকুইলিব্রিয়ামে গেলে পরে কি সে রেস্টে চলে আসবে? নো। কেন? বিকজ ইকুইলিব্রিয়ামে যখন গেছে তখন তার একটা কি আছে? ভেলোসিটি আছে আপওয়ার্ড ডিরেকশনে। সো তাহলে সে ইকুইলিব্রিয়ামে না থেমে কি করবে? ওভারশুট করে উপরে চলে যাবে। কিন্তু সে যত উপরে যাবে তখন আবার স্প্রিংটা কম্প্রেস হবে। সো ডিসপ্লেসমেন্ট উপরে, কিন্তু রিস্টোরিং ফোর্সটা হবে নিচে। দেন আবার উপরে যায়, দেন আবার নিচে নামবে, ইকুইলিব্রিয়ামে আসবে, কিন্তু ইকুইলিব্রিয়ামে এসে থামতে পারবে না। কেন? বিকজ ইকুইলিব্রিয়ামে আসার পর তার ভেলোসিটি হলো ম্যাক্সিমাম। সো এখন সে আবার কি করবে? নিচে যাবে। সো এমন টাইপের অসিলেশনটা ছিল, তাই তো রায়হান? জি ভাই। ওকে। সো তাহলে এমন টাইপের অসিলেশনটা ছিল, এন্ড এখানে থেকে আমরা বলতেছিলাম এই যে ফোর্সটা তো এই মাইনাস কে এক্স। সো এখন আমরা কি জানি? যে রিস্টোরিং ফোর্স ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স এন্ড এনি রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তো এখন এখানে থেকে আমরা ওমেগাটাকে সাবজেক্ট করে ওমেগার একটা এক্সপ্রেশন বের করছি, which is রুট ওভার কে বাই এম। সো এখন তারা এখানের মধ্যে রুট ওভার কে বাই এম এর কাজটা কি করছে দেখো। তারা টেনশনটা নিছে, যে এখানের মধ্যে টেনশন সরি, এটা হলো টাইম পিরিয়ড, ভুলে টেনশন বলছি। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ওমেগা ইজ ইকুয়াল টু এইটা নাকি? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। সো এখন ওমেগা আর টাইম পিরিয়ড রিলেটেড কি ফর্মুলা? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই, আচ্ছা এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে। সো তাহলে এখন যদি আমরা আবার কন্টিনিউ করি, যে ব্যাপারটা বলতেছিলাম যে ওমেগা ইজ ইকুয়াল টু কি? ওমেগা ইজ ইকুয়াল টু থেটা বাই টি। নরমালি কি ওমেগা ইজ ইকুয়াল টু থেটা বাই টি এমন বলি। সো এখন থেটা যদি হয় 2 পাই, মানে কি 2 পাই মানে কি একটা কমপ্লিট রেভলিউশন না, আর একটা কমপ্লিট সাইকেল না ফারহান? জি ভাইয়া। তো তাহলে থেটা যদি হয় 2 পাই, সো তাহলে ওই থেটা অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করতে, যে 2 পাই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল কভার করতে যে সময়টা নেয় ওটাকে আমরা কি বলি? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট রেভলিউশন। এটাকে কি বলা হয়? টাইম পিরিয়ড বলা হয় না? জি ভাইয়া। তো তাহলে থেটা যদি হয় 2 পাই which is one complete revolution, সো এই ওয়ান কমপ্লিট রেভলিউশন করতে সময় লাগবে কত? 1 টাইম পিরিয়ড সমান। সো তাহলে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু কি? 2 পাই বাই ওমেগা। সো এখন ওমেগা 2 পাই
ইন্টু 1 বাই ওমেগা। তো এখন 2 পাই ইন্টু কি লেখা যায় 1 বাই রুট ওভার কে বাই এম। তো তাহলে এটা যদি উপরে নিয়ে আসি তো তাহলে কি হবে রুট ওভার এম বাই কে, পজিশনটা চেঞ্জ হয়ে যাবে না? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটা আমরা ওই দিন যে ইয়েতে কি বলে পিএইচইটি সিমুলেশনের মধ্যে দেখা ট্রাই করতেছিলাম, বাট ওখানে অনেক বেশি ল্যাগ করতেছিল। তো ওখানের মধ্যে জিজ্ঞাসা করছিলাম যে ম্যাস যদি বাড়ায় দেই তো তাহলে কি টাইম পিরিয়ড বাড়বে নাকি কমবে, দেন স্টিফনেস যদি বাড়ায় দেই তো তাহলে টাইম পিরিয়ড কি বাড়বে নাকি কমবে। সো এই ব্যাপারগুলো, সো এই ইকুয়েশন থেকে ডিরেক্টলি অ্যানসারটা বলা যায়। আমরা যদি স্টুডেন্ট বুকে যাই, এই যে টাইম পিরিয়ডের সাথে ম্যাসের রিলেশনটা কি ডিরেক্ট রিলেশনশিপ, যে টাইম পিরিয়ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার এম। তো তার মানে ম্যাস যত বাড়বে টাইম পিরিয়ড তত বাড়বে, যে ফুল একটা অসিলেশন করতে বেশি সময় নেবে, তাই তো? আর টাইম পিরিয়ডের সাথে স্টিফনেস এর কানেকশনটা কি ইনভার্স রিলেশনশিপ, যে স্টিফনেস যত বাড়বে টাইম পিরিয়ড তত কমবে, স্টিফনেস যত কমবে টাইম পিরিয়ড তত বাড়বে, ঠিক আছে? এমন টাইপের ব্যাপার। সো এই জিনিসটা তারা বলতেছে, কি বলতেছে যে উই ক্যান ফাইন্ড দ্য ইকুয়েশন ফর দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ মাস m সাবজেক্ট টু হুকস ল রিস্টোরিং ফোর্স, যেটা কি টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই ইনটু রুট ওভার m বাই k। তারা কিন্তু কোনো ডেরিভেশন দেখায় নাই, কিন্তু ডেরিভেশন আমাদের নোটস এর মধ্যে আমরা দেখে নিলাম আর কি। ওকে, সো এটা হলো ব্যাপার। ডেরিভেশন কি ওরা জিজ্ঞেস করবে এক্সামসে কেমন ওটা জিজ্ঞাসা করতে পারে, উল্টা পাল্টা করে? কোনো রকমের ইয়েই আমরা বাদ দিব না, বুঝছো? জি ভাই। সো এখন এখানের মধ্যে তোমাদের এই ওয়ার্ড এক্সাম্পলটা তো ওই ভিডিওর মধ্যে মনে হয় এক্সপ্লেন করা হয়েছিল, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, যদি থাকে দেন তাহলে এটা আমরা ডিসকাস করব আর কি। এর জন্য বলছিলাম যে ওই ভিডিওটা শেষ করে ফেললে তখন আমাদের আরো ইজিলি ক্লাসগুলো ওই সিলেবাসটা আগানো যেত, বিকজ এরপরে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড অ্যাস্ট্রোফিজিক্স আছে, এটা আমাদের জেনের মধ্যে শেষ করতে হবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, সো এখন এই ফর্মুলাটা, এটা কিন্তু তোমরা পিওর ম্যাথসে অর ম্যাথস বিতে অনেক আগে থেকে এরকম একটা ফর্মুলা দেখে আসছো, যে তোমাদেরকে এরকম ইকুয়েশনের সাবজেক্ট চেঞ্জ করার ম্যাথ আসতো না ও লেভেলসে থাকতে সময়, রায়হান? সো ওই সময় এরকম একটা ইকুয়েশন দেখার কথা, যে t is equal to 2 pi root over L by G। এটা অ্যাকচুয়ালি কি, দিস ইজ দ্য ফর্মুলা ফর টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম, ঠিক আছে? টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম। তো একটা পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা হলো এরকম, যে পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলাটা কি 2 পাই রুট ওভার L বাই G, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই ইকুয়েশনটা কি হোমোজেনাস নাকি না, হোমোজেনাস ইকুয়েশন নাকি না, এটা কিভাবে শো করে মোহাইমেন? দুই পাশের ইউনিট সেম নাকি এটা চেক করে। ভেরি গুড। সো তাহলে দুই পাশের ইউনিট সেম নাকি না। তো এখন দেখো টাইমের ইউনিট কি, লেফট হ্যান্ড সাইডে টাইম পিরিয়ড, সো টাইমের ইউনিট হবে সেকেন্ড। আর রাইট হ্যান্ড সাইডে কি 2 পাই, 2 পাই তো কোনো ইউনিট ছাড়া নাম্বার, সো তাহলে রুট ওভার এল, এল মানে কি লেন্থ হুইচ ইজ মিটার, আর জি, জিটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো মিটার মিটার কাটা, তো রুট ওভার 1 বাই পার সেকেন্ড স্কোয়ার, তো পার সেকেন্ড স্কোয়ার উপর উঠলে কি হবে সেকেন্ড স্কোয়ার হবে, সো রুট ওভার সেকেন্ড স্কোয়ার করলে কি আসে সেকেন্ড আসে। তো তাহলে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ইউনিট গুলা কি সেম আসলো ফারহান? জি ভাই, আসছে সেম। ওকে, সো তাহলে এই ব্যাপারটা ছিল আমাদের ফার্স্ট এর একটা কাজ, যে আমরা ইকুয়েশনটা হোমোজেনাস নাকি না এই জিনিসটা টেস্ট করে নিলাম। যে কোন একটা নতুন ইকুয়েশন দেখার পর কি করব, এটা কি অ্যাকর্ডিং টু ইটস ইউনিট সে হোমোজেনাস নাকি না ওই জিনিসটা দেখে নিছি। ওকে, সো এইগুলাই বেসিক্যালি ফার্স্টে আমাদের ছিল সিম্পল হারমোনিক মোশন, কিন্তু সিম্পল হারমোনিক মোশন আমাদের খুবই বড় একটা কি ছিল অ্যাজাম্পশন ছিল, কি অ্যাজাম্পশন?
যে কোনো এনার্জি সিস্টেম থেকে কি হইতে পারবে না, কোনো এনার্জি সিস্টেম থেকে বের হইতে পারবে না, দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম উইল রিমেইন কনস্ট্যান্ট। এই যে আমরা এই গ্রাফগুলো তো দেখছি আগে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ একটা কস গ্রাফের মতো, ভেলোসিটি টাইম গ্রাফ একটা মাইনাস সাইন গ্রাফের মতো, অ্যাসেলারেশন টাইম গ্রাফ একটা মাইনাস কোসাইন গ্রাফের মতো, এরকম। ওকে, এখন যে কথাটা বলতেছিলাম যে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে সিম্পল ব্যাপারটা কি ছিল ফারিয়া? নো এনার্জি উইল বি লস্ট বাই দ্য সিস্টেম, রাইট? এখন হোয়াট ইফ এনার্জি ইজ অ্যাকচুয়ালি লস্ট? পটেনশিয়াল এনার্জি যদি সিস্টেমের আস্তে আস্তে কমতে থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে থেমে যাবে। আস্তে আস্তে থেমে যাবে অসিলেশন। সো এই যে কি হয়, এই যে এটা কি দেখো, ড্যাম্পিংটা না? হ্যাঁ ড্যাম্পিং এর ব্যাপারটা ওইটাই পড়বো আমরা। এই যে এখানের মধ্যে দেখো ফার্স্টে অ্যাপ্লাই দ্য কনজারভেশন অফ এনার্জি টু আনড্যাম্পড অসিলেটিং সিস্টেম। তো আনড্যাম্পড এর গুলা কি সিম্পল হারমোনিক মোশন ছিল, ওকে। আর ড্যাম্পিং হইলে পরে তাদেরকে আলাদা একটা নামে ডাকি ড্যাম্পড হারমোনিক মোশন, ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি যেটা বলতেছিলাম, এই যে টোটাল এনার্জির এইসব এনার্জির গ্রাফ গুলো তো আমরা অলরেডি ড্র করছি বেসিক পড়তে সময়। সো এইসব জিনিস অ্যাকচুয়ালি আমাদের পড়া হয়েছে, এই যে আমাদের নোটস এর মধ্যে ছিল না, এই যে এখানের মধ্যে এই যে টোটাল এনার্জি ফিক্স, পটেনশিয়াল এনার্জি কমবে, কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি কমবে, পটেনশিয়াল এনার্জি বাড়বে। তো ওভারঅল যদি কোনো এনার্জি লস না হয় তো তাহলে এই জিনিসটা কি সারা জীবন চলতে থাকবে, তাই তো? এমন একটা ব্যাপার ছিল। সো এরপরে এইটা তো গেল এই এনার্জির কনজারভেশন এইসব জিনিস। এই যে এখনের ব্যাপার রেজোন্যান্স এন্ড ড্যাম্পিং। রেজোন্যান্সের ব্যাপারটা কি ছিল এটা আমরা কিন্তু ইউনিট 2 তে থাকতে সময় অল্প একটু পরে আসছিলাম, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পড়ছিলাম, মনে আছে? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওই ব্যাপারটা কি ছিল ভিডিওতে কিন্তু তোমাদের এই ব্যাপারগুলো একদম ডিটেইলে বলা আছে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির জিনিসটা কি ছিল। ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ আ সিস্টেম অসিলেটস, যখন নাকি তাকে কোনো এক্সটার্নাল ফোর্সের মধ্যে সে নাই, যে তুমি জাস্ট একটা সিস্টেম রেখে দিছো, ইট ইজ আন্ডার নো এক্সটার্নাল ফোর্সেস, সে আপনা আপনি তার একটা সার্টেন ওয়েভলেন্থে কি করবে ভাইব্রেট করবে। তো একটা ওয়েভলেন্থ আছে মানে তার একটা ফ্রিকোয়েন্সি আছে। সো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অর কি বলছিলাম, সরি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়? যখন নাকি একটা সিস্টেমকে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে না, সে নিজেই আপনা আপনি যেই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে ওইটাকে কি বলি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। যে এই জিনিসটা দেখো, এই যে এনি সিস্টেম অসিলেটস, কি বলে, এনি অসিলেটিং সিস্টেম হ্যাজ আ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কেমন? এই ফ্রিকোয়েন্সিটা কি ফ্রিকোয়েন্সি? দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ ইট ন্যাচারালি চুজেস টু অসিলেট ওয়েন লেফট অ্যালোন। লেফট অ্যালোন মানে কি? যখন নাকি তাকে আমরা এক্সটার্নাল কোনো ফোর্স দিয়ে কোনো জ্বালাইতেছি না, ঠিক আছে? যে একটা সিস্টেম নিজের মতো নিজে আছে, নিজের মতো নিজে যেই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে ওইটাকে আমরা কি বলবো? ওই সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওকে। এখন রেজোন্যান্সের ব্যাপারটা কি? রেজোন্যান্সের ব্যাপারটা কি? রেজোন্যান্সের ব্যাপারটা হলো এটা যে কোন একটা সিস্টেম কি করে, তার একটা নিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এখন তুমি কি করবা? ওই সিস্টেমটাকে এখন ফোর্স করবা অসিলেট করার জন্য, ঠিক আছে? ইউ উইল নাও ফোর্স দ্য সিস্টেম টু অসিলেট। মনে করো একটা স্ট্রিং আপনা আপনি ভাইব্রেট করতেছিল, এখন তুমি কি করবা? ইউ উইল ফোর্স দ্য স্ট্রিং টু ভাইব্রেট। তো এখন তুমি কি করতেছো? তুমি ফ্রিকোয়েন্সিটা কি করবা? নিজের থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে ওই সিস্টেমটাকে অসিলেট করাবা। তো এখন এখানের মধ্যে আমি এই অ্যানালজিটা অনেক সময় ইউজ করি, যে মনে করো যে তোমাদের নর্মাল যে ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজ গুলো যেগুলো তোমরা বুঝো, কি কি? ইংলিশ, বাংলা, তাই তো? তো এখন তোমাদেরকে যে আমি ক্লাস নিতেছি ইংলিশে বাংলায় যেটাতে যখন যেটা সুটেবল হচ্ছে তোমাদের বোঝানোর জন্য ওই জিনিসটা আমি ফলো করতেছি, রাইট? এই যে একটু আগে দেখছো যে জার্মান ল্যাঙ্গুয়েজের ডুওলিঙ্গোর একটা রিমাইন্ডার আসছে যে এখনো প্র্যাকটিস করতেছি না, ওকে। সো এখন আমি যদি তোমাদেরকে জার্মানে ফিজিক্সের লেকচারটা দেই, তোমরা কি কিছু বুঝবা? ফারহান? না ভাই।
তো তাহলে হ্যাঁ এখানে ভাই, কাজটা ক্যাপশন কি? অন করে দিব, তাইলে বুঝবো আর কি। এই তো স্মার্ট ছেলে। তো এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি? এখানের মধ্যে বেসিক্যালি কাজটা হলো এরকম যে তোমার নিজের একটা ন্যাচারাল কোনো কিছু অ্যাবজর্ব করার একটা ক্যাপাবিলিটি আছে, তাই তো? যে মনে করো তুমি বাংলাতে যদি আমি বুঝাই আর ইংলিশে যদি আমি বুঝাই, তুমি ওই জিনিসটাকে ইজিলি ক্যাচ করতে পারো, তাই তো? যে আমি আমার সারা যত এনার্জি আছে সবকিছু দিয়ে আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি, কিন্তু তুমি ওই ল্যাঙ্গুয়েজে বুঝো না। হ্যাঁ, তো তাহলে তুমি ওই ল্যাঙ্গুয়েজে যদি না বুঝো, তো তাহলে কি আমি যতই এফোর্ট দেই না কেন, তোমার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এত সিগনিফিকেন্ট কোনো ইফেক্ট আমি আনতে পারবো না। বুঝতে পারছো ফারহান? যে তুমি যেই ল্যাঙ্গুয়েজটা বুঝো না, আমি যদি ওই জি ভাইয়া। ল্যাঙ্গুয়েজে তোমাকে, আর যেই ল্যাঙ্গুয়েজ তুমি ইজিলি পারসিভ করতে পারো না, ওকে, যেই ল্যাঙ্গুয়েজ তুমি ইজিলি পারসিভ করতে পারো না, ওই ল্যাঙ্গুয়েজে যদি আমি তোমাকে কোনো লেকচার দেই, তোমার কি করতে হবে? ওই লেকচার বুঝতে খুবই কষ্ট করতে হবে, তাই না? সো তুমি ইফেক্টিভলি আমি যত ইনপুট দিচ্ছি পুরাটা তুমি নিতে পারবা না, এমন একটা ব্যাপার। তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এন্ড ফোর্সড অসিলেশনের ব্যাপারটা আমি এমন ভাবে বলি যে রেজোনেন্সের সময় কি হয়, যে মনে করো একটা সিস্টেম, তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হলো 400 হার্টজ। এখন আমি যদি তাকে 100 হার্টজ এর ফ্রিকোয়েন্সিতে ফোর্স করি অসিলেট করার জন্য, সে কি সুন্দর মতো অসিলেট করতে পারবে? তার নরমালি যত অ্যামপ্লিটিউড থাকে বা সে নরমালি সে যেভাবে করে অসিলেট করতে পারে, সে কিন্তু এখন ওই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে পারবে না, বিকজ আমি তাকে কি করতেছি, তার ন্যাচারালি যেটাতে সে হ্যাবিচুয়েটেড তার থেকে ডিফারেন্ট কোন একটা কিছুতে তাকে ফোর্স করতেছি অসিলেট করার জন্য, তাই না? সো সবচেয়ে ভালো এনার্জি ট্রান্সফারটা কখন হবে? আমি এক্সটার্নাল সাপ্লাইটাকে যখন নাকি এক্স্যাক্টলি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেমের সাথে মিলাই দিব, তখন কি হবে? সবচেয়ে ভালো মতো আমি যে এক্সটার্নাল এনার্জিটা যে দিচ্ছি, আমি যে ড্রাইভ করতেছি সিস্টেমটাকে, তো সিস্টেমটা কি করতে পারবে? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করতে পারবে, ওকে? সো তাহলে ওই জিনিসটাকে তখন আমরা কি বলি? তখন কি হবে? ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হবে, এন্ড দ্যাট ইজ ওয়েন অ্যামপ্লিটিউডটা ইনসেন লেভেলের বেড়ে যায়, বুঝছো? অ্যামপ্লিটিউডটা অনেক বেশি বেড়ে যায়, এন্ড এই জিনিসটাকে, এই ফেনোমেননটাকে আমরা বলি কি? রেজোনেন্স। এই রেজোনেন্সের অনেকগুলি এক্সাম্পলের মধ্যে সবচেয়ে ক্লাসিক্যাল এক্সাম্পলটা কি? ক্লাসিক্যাল এক্সাম্পল হলো অপেরা সিঙ্গাররা ওরকম চিল্লায় চিল্লায় দেখো না গ্লাস ফাটায় দেয়, ফারহান? হ্যাঁ। অপেরা সিঙ্গারদের ওরকম তো কয়টা ইয়ে দেখছো যে তারা এরকম চিল্লা চিল্লা কি করে দে জি ব্রেক ভাইয়া, গ্লাসেস। ওদের TNT ফ্রিকোয়েন্সিটা ভিডিও দেখাইছি। গ্লাসের ফ্রিকোয়েন্সির সাথে মিক্স হয়ে যায় না ভাই? এক্সেলেন্ট, এইটাই। সো গ্লাসের কি আছে? গ্লাসের নিজের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। সো এখন ওই অপেরা সিঙ্গার কি করে, তাদের তো অনেক অনেক পিচে তারা চিল্লাইতে পারে। সো এখন তারা কি করতেছে, তারা ওরকম চিল্লায় চিল্লায় দে সি যে কখন গ্লাসের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলতেছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিললে গ্লাসটা তখন ভাইব্রেট করা শুরু করে আর কি। সো তখন তারা ওরকম ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে দেন দে মিট দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য গ্লাস, দেন ওইটাতে কন্টিনিউ করতে থাকে। তখন কি করবে? গ্লাসটা অনেক হাই অ্যামপ্লিটিউডে অসিলেট করবে। তো এরকম হাই অ্যামপ্লিটিউডে অসিলেট করতে 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 যখন নাকি আর ইন্টারনাল স্ট্রেংথ ধরে রাখতে পারবে না, তখন কি হয়? গ্লাসটা ভেঙে যায়। বুঝতে পারছো? তো এইখানের মধ্যে কাজটা কি বলতেছে ভাইয়া দেখো। ওইভাবে কি আমাদেরও আছে না হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কিন্তু ভাইব্রেশন আমাদের ব্যাপারটা হলো হিউম্যানসদের? যে আমাদের তো এক একটা পার্ট এক এক রকম। গ্লাস তো একটা হোমোজেনাস জিনিস, যে পুরাটা সিমিলার একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো। কিন্তু আমাদের তো মনে করো যে চোখ একটা ম্যাটেরিয়াল, একটা টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বানানো, স্কিন একটা টাইপের ম্যাটেরিয়াল, চুল একটা টাইপের, এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট বডি পার্টের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা। তো এর জন্য আমাদের ওরকম ফাটানো এত ইজি না, বুঝছো? কিন্তু এমনি নরমালি মনে করো যে তোমার এয়ার ড্রামের যে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, তো এখন এয়ার ড্রামের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওলা কোন একটা সাউন্ড যদি তুমি শুনো অনেকক্ষণ ধরে, তখন কি হবে? তোমার কানের পর্দা ফেটে যাবে আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এমন টাইপের ব্যাপার হয়। সো এইখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কাকে বলছিলাম? যে একটা, এই যে any oscillating system has a natural frequency, যেটা কি the frequency at which it naturally chooses to oscillate when left alone। কিন্তু কি করা যায়? সিস্টেমটাকে ফোর্স করা যায় অসিলেট করার জন্য। এই যে however
oscillators can be forced to behave in a different way than their natural motion. কেমন যে if a pendulum swings one way you push in the opposite direction, যে পেন্ডুলামটা লেফটে যাওয়া ট্রাই করতেছে কিন্তু তুমি নিজে এক্সটার্নাল ফোর্স দিয়ে ধাক্কা দিতেছো রাইটে, সো তখন কি হবে, তুমি ওইটাকে টার্ন ব্যাক করে দিতেছো, ইট টার্নস ব্যাক। যে ন্যাচারালি সে যেরকম অসিলেট করতো তুমি কি করতেছো, বাইরে থেকে এসে শুধু বাম হাত ঢুকাই দিছো, বুঝছো? সেইখানের মধ্যে কাজটা কি, by repeated applications of forces from your hand in different directions you could force the pendulum to oscillate at some other frequency। যে সে তো তার নিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতেছিল মজা করে, তুমি কি করলা, বাইরে থেকে এক্সটার্নাল একটা এজেন্ট এসে তাকে ফোর্স করলা অন্য একটা ডিরেকশনে মুভ করার জন্য বা অন্য একটা ফ্রিকোয়েন্সিতে অসিলেট করার জন্য। সো এইটার সিম্পল হারমোনিক মোশন থাকতেছে না। এই যে দিস উড দেন বি ফোর্সড অসিলেশন, যে তুমি এখন ওই সিস্টেমটাকে কি করতে দিতেছো না, তার নিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে দিতেছো না। সো ইট ইজ নট সিম্পল হারমোনিক মোশন এনিমোর। সো তাহলে এটাকে আমরা কি বলবো, ফোর্সড অসিলেশন, যে ইউ আর ফোর্সিং the system to oscillate at any other frequency than its own natural frequency, and the frequency at which you were causing it to swing was your driving frequency। যে তুমি হলো এক্সটার্নাল ড্রাইভার, সো তুমি সিস্টেমটাকে যত ফ্রিকোয়েন্সিতে অসিলেট করার জন্য ফোর্স করতেছো, সো দ্যাট ইজ দ্য ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। এখন ক্যাচটা কোথায়, ক্যাচটা হলো এখানে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি এন্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মধ্যে কানেকশন। ড্রাইভিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যখন এক্স্যাক্টলি মিলে যায় তখন কি হবে, এক্সটার্নাল ড্রাইভার যে এনার্জিটা দিচ্ছে ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হবে, যে সিস্টেমটা ম্যাক্সিমাম এনার্জি নিতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে, বিকজ সে যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে চায় তাকে ওইটাতেই অসিলেট করতে দেওয়া হচ্ছে। সো তাহলে কি, সে তো তার অ্যাডভান্টেজে আছে, সো সে সুন্দর মতো কি করতে পারতেছে, ওইটাকে অ্যাবজর্ব করতে পারতেছে। যে এখানে বলতেছে কি দেখো, forcing oscillations involves adding energy to a system whilst it oscillates। So একটা সিস্টেম তো নিজে থেকে অসিলেট করতেছিল, এখন তুমি ফোর্স করতেছো তাকে অসিলেট করার জন্য, সো ইউ আর অ্যাডিং এনার্জি, তাই তো রায়হান? একটা সিস্টেম আপনা আপনি অসিলেট করতেছিল, তুমি এক্সটার্নাল এজেন্ট এসে কি করতেছো, তাকে আবার ধাক্কাইতেছো, সো ইউ আর অ্যাপ্লাইং এনার্জি অর ইউ আর অ্যাডিং এনার্জি টু দ্য সিস্টেম, তাই তো? সো এখন unless this is done at the natural frequency, তখন কি, the system is unlikely to undergo simple harmonic motion and will dissipate the energy quite quickly। so যদি তুমি তাকে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতে না দাও, যে একটা সিস্টেম নরমালি সে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে যে অসিলেট করতেছিল, তুমি যদি তাকে ওইভাবে অসিলেট করতে না দাও, তো তখন কি হবে, তুমি বাইরে থেকে যত এনার্জি দাও না কেন, সিস্টেমটা ওই এনার্জিটা বলতে গেলে অ্যাবজর্ব করে অনেক তাড়াতাড়ি ছেড়ে দিবে, সে পুরোপুরি এনার্জিটা নিতে পারবে না, বিকজ এটা তো তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি না। বুঝতে পারছো? সবকিছুই কি চাবে, সে তার নিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে, সে যেটাতে হ্যাবিচুয়েটেড ওইটাতে অসিলেট করতে চাবে, তাই না ফারহান? জি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হয়, যে দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইফ ইউ পুশ আ চাইল্ড অন আ সুইং এট দ্য রং মোমেন্ট ইন দ্য অসিলেশন। যে মনে করো বাচ্চাটার একটা, মনে করো দোলনা, যে দোলনা এখান থেকে সুইং করে এই পর্যন্ত আসবে, এখন দোলনাটা কি করতেছে, বিল্ডিং কেমনে অসিলেট করে? বিল্ডিং এরও একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, আর্থকোয়েকের সময় তখন যে, সবকিছুরই একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, আমরাও অসিলেট করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে ওয়েভ না, হ্যাঁ, তো তাহলে ওয়েভের কি থাকবে, একটা ওয়েভলেন্থ থাকবে না নিজের, তো প্রত্যেকটা জিনিসেরই নিজের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, একটা ডি ব্রগলি ওয়েভলেন্থ থাকে। বাট এটা আমরা বুঝতেছি না কেন? বিকজ এখানে তো আমাদের নিজেদের পুরো বডিটাই তো এরকম ভাবে মুভ করতেছে, আমরা তো নিজেদের মুভমেন্ট তো বুঝি না, আমরা কিন্তু নিজেদেরকে অলওয়েজ কি ধরি, রেস্টেডও ধরি, বুঝছো? আমরা নিজেদেরকে অলওয়েজ এরকম রেস্টে ধরি, অন্য কিছুর মুভমেন্ট আমাদের রিলেটিভে হইলে পরে তখন আমরা বুঝতে পারি যে কেমন কি হচ্ছে। ওকে, তো এরকম, তো এখন এখানের মধ্যে ওই বিল্ডিং এর অসিলেশন অনেক ভালো মতনই বোঝা যায়, আর্থকোয়েক হোক একটা, তখন যে ওরকম বিল্ডিং এর অসিলেশন বুঝবা। যে আমি মনে করো তখন একদম নতুন এ লেভেলসে উঠছি, যে মেতে পরীক্ষা দেওয়ার পরে দেন টিউশন করাই নতুন, হ্যাঁ,
তো তখন গ্রিন পিসে টিউশন করাইতেছি, তখন 13th ফ্লোরে, ঠিক আছে, 13th ফ্লোরে স্টুডেন্ট থাকতো। তো বিল্ডিং শুরু করছে কাঁপাকাঁপি, সবাই তো দৌড়ে নামবে, 13 তলা থেকে যে বাইরে নামবে। এখন আর্থকুয়েকের সময় তো ইয়েতে উঠবে না, লিফটে উঠবে না, ওখানে মনে করো যে সিঁড়ি দিয়ে নামবা, সিঁড়ি দিয়ে নামতে সময় মনে করো যে যত উপরে যাবে অসিলেশনটা তত বেশি ভায়োলেন্ট হয় না, তত বেশি ভালো মতো বোঝা যায়। যত ক্লোজ টু গ্রাউন্ড থাকবা তত তো একটু কম লাগে। সো 13 তলা থেকে যে নামতেছি সিঁড়িতে, মনে করো যে এক সাইডে আরেক সাইডে এরকম উষ্টা দিয়ে ফালাই দিতেছে, এমন অবস্থা, ঢিলায় ঢিলায় এরকম ফালাই দিতেছে মানুষজন। সবাই একদম পুরো দৌড়ায় নিচে নাইমে, এরপরে যখন নাকি শেষ হয়েছে, এরপর আফটার শকের জন্য আবার ওয়েট করতে হয়, যে মেইন শক তো গেল, আফটার শকের জন্য আবার ওয়েট করে, যে তখন আবার কতজন উঠতে নিছিল, দেন আফটার শকে আবার চিল্লাচিল্লি করে আবার নিচে নামছে। তো এরকম। সো আর্থকুয়েকের সময় ওগুলা আমাদের কনস্ট্রাকশনের এইসব ব্যাপারগুলো এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে সিভিল ইঞ্জিনিয়াররা, জিওলজিস্টরা যারা নাকি ওরকম বিল্ডিং কনস্ট্রাকশনের আগে তাদের এরকম একটা ডিল থাকে না, যে এই জায়গাটা কি সুটেবল নাকি এমন একটা কনস্ট্রাকশনের জন্য, কেমন টাইপের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, কত ফাউন্ডেশন ইউজ করা লাগবে, দেন তারা যে গ্রাউন্ডের ওরকম সয়েল গুলাকে যে পাইলিং করেন এইসব করে, তো কোন জিনিসগুলা কেন করা হয় প্রত্যেকটার সাথে আমাদের ফিজিক্স রিলেটেড, বুঝছো? তো এর জন্য এগুলা ব্যাপার বোঝা খুবই ইম্পর্টেন্ট, যে কোন জিনিসটা কেন কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা লজিক, ঠিক আছে? তো যে হ্যাঁ, বুঝছি। বলছিলাম যে বাচ্চাটার দোলনা মনে করো এইদিকে সুইং করে যাইতেছে, কিন্তু তুমি কি করলা, বাচ্চাটা এইদিকে সুইং করতে নিতেছে, তুমি তাকে ধাক্কা দিছো এইদিকে। তো তখন কি হবে, বাচ্চাটার সুইংটা একটু ডিসরাপ্ট হয়ে যাবে। তো তখন আবার বাচ্চাটার, তুমি যে বাচ্চাটাকে এনার্জিটা দিলে ওই এনার্জিটা আর বেশিক্ষণ রাখতে পারলো না, সে আবার সুইং করে অপোজিট দিকে, আবার এদিকে সুইং করা শুরু করছে। কিন্তু তুমি যদি তাকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ধাক্কা দাও, তো তখন কিন্তু ব্যাপারটা আরো মাল্টিপ্লাইড হবে। কিভাবে ব্যাপারটা দেখো, বাচ্চাটার সুইংটা তো এখানে এসে থামতো নাকি ফারিয়া, যে সুইংটা এই গেল, এখানে আবার সুইং করে ফেরত আসতো, দেন এই যাবে, এইখানে আবার সুইং করে ফেরত আসবে, এমন টাইপের। তো এখন এইখান থেকে যখন নাকি একদম এক্সট্রিম এন্ডে আসছে, তখন যদি তুমি ধাক্কাটা দাও, তখন কি হবে, সুন্দর মতো এনার্জিটা নিয়ে অপোজিট ডিরেকশনে আর একটু বেশি উঁচায় যাইতে পারবে না? হ্যাঁ, দেন আবার এখান থেকে আবার এরকম এরকম ফেরত আসলো, এখানে যখন নাকি আবার রেস্টে আসবে বা এক্সট্রিম এন্ডে আসবে, তখন আবার ধাক্কাটা দিলা, তখন আবার সিস্টেমটা আবার এনার্জিটা গেইন করে আরো একটু উপরে উঠবে, উপরে যাবে। আবার এখানে ফেরত আসলো, দেন আবার তাকে ধাক্কা দিলা। সো হোয়াট ইউ আর ডুইং, তুমি এই সুইং এর তার নিজের যে সিম্পল হারমোনিক মোশন বা নিজে যে ন্যাচারালি যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতেছে, বিফোর ইউ অ্যাপ্লাইড দ্য ফোর্স, সো তুমি তাকে তার কি করতেছো, সে যে ফ্রিকোয়েন্সিতে বা সে যেই রেটে মুভ করতেছে, তুমি ওই রেটে তাকে যদি ধাক্কা দাও, তখন কি হবে, সেই এনার্জিটাকে সুন্দর মতো অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু তুমি যদি অকওয়ার্ড একটা পজিশনে ধাক্কা দাও, যে পুরোপুরি সুইং করে এখানে আসে নাই, সুইং করে আসার আগে তুমি তাকে ধাক্কা দিলা, তো তখন কি হবে, তোমার ফার্স্টে ধাক্কাটা কিসে খরচ হবে বলতো, ফার্স্টে সুইংটাকে থামানোর জন্য খরচ হবে, দেন কিছু এনার্জি তুমি তাকে দিলা, তাই না? সো তাহলে ডিসিলারেট করতে যায় তোমার একটু এনার্জি খরচ হয়ে যাবে, রাইট? হ্যাঁ, সো এমন টাইপের ব্যাপার। সো এখন রেজোন্যান্সের জিনিসটা যদি আমরা দেখি, কি জিনিস, ইফ আ সিস্টেম অর অবজেক্ট ইজ, ভয়েস কেটে কেটে আসতেছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আয় আল্লাহ, ইন্টারনেট এগুলো প্রতিটা দিন এমনি জ্বালাইলে কেমনে হয়। বাংলাদেশি ইন্টারনেট ওদেরকে ইন্টারনেটের সমস্যা বললে একটাই কথাই বলে, ভাই রাউটার অফ করে অন করেন। আসলেও লেজি ডেটাবাদের কোনো সলিউশন নাই। এটা আর after port থেকে কেন জানি অ্যাকচুয়ালি switch করা যায়। আসলে একটা সলিউশন, বুঝছো, এখানে অনেক ক্যাচ জমে থাকে, তো সো এটা রিস্টার্ট দিলে পরে একটু অ্যাকচুয়ালি ওগুলা আবার সবগুলা ক্লিয়ার করে নেয়। বাট এটা তো অ্যাকচুয়ালি জাস্ট বোগাস একটা কাজ, যে অফ করে অন করা, ঠিক আছে? দাঁড়াও কোনো একটু, লাভ হয় না। হ্যাঁ, তুমি না আমাকে মাঝখানে শিখাইছিলা জার্মান।
হ্যাঁ, এরপরে তো পড়া বাদ দিয়ে দিচ্ছ তুমি। তারপর ফিজিক্সই তো পড়ো না, তুমি জার্মানি কি পড়বা? ওকে, সো তাহলে এখন হোপফুলি ভয়েস ক্লিয়ার হওয়ার কথা। ফারিয়া, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে দেখি কাজটা কি, যে ইফ আ সিস্টেম অর অবজেক্ট ইজ ফোর্সড টু ভাইব্রেট এট ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তখন সে কি করবে? ইট উইল অ্যাবজর্ব মোর এন্ড মোর এনার্জি। যে যদি তুমি একটা সিস্টেমকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করানোর জন্য ফোর্স করো, হোয়াট ইট উইল ডু, তাকে ফোর্স করার জন্য তুমি কি দিচ্ছ? ড্রাইভ করতেছো না? সো সে ওই ড্রাইভার থেকে বা সে ওই এক্সটার্নাল এনার্জির সোর্স থেকে ম্যাক্সিমাম এনার্জি কি করতে থাকবে? জাস্ট অ্যাবজর্ব করতে থাকবে। সো হোয়াট উইল হ্যাপেন? যত এনার্জি অ্যাবজর্ব করবে তত অ্যামপ্লিটিউড অফ অসিলেশন বাড়বে না? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? সো রেজাল্টিং ইন আ ভেরি লার্জ অ্যামপ্লিটিউড অসিলেশন। সো তাহলে কি হয়? যত এরকম ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে তুমি তাকে এনার্জি দিচ্ছ, তত তার এনার্জি বাড়তেছে, সো তত তার অ্যামপ্লিটিউড বাড়তেছে। এন্ড এই ফেনোমেননটাকে বলা হয় কি? রেজোন্যান্স। সো রেজোন্যান্সটা কি? when the driving frequency is equal to the natural frequency of the system, what will happen? It will absorb maximum amount of energy and that will cause an increase in amplitude. So this is called resonance. ব্যাপারটা কি বুঝতে পারছো ফারিয়া? হ্যাঁ বুঝছি। তো এখন এখানের মধ্যে ওয়াশিং মেশিন যারা নরমালি এরকম ইউজ করছো, তারা এখানের মধ্যে এই জিনিসটা রিলেট করতে পারার কথা, যে ইফ ইউর ওয়াশিং মেশিন ইজ ভেরি নয়েজি ডিউরিং ওয়ান পার্ট অফ দ্য ওয়াশ সাইকেল, যে মনে করো এরকম কাপড় ধুইতেছে, মোটর ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, সো মোটরের স্পিনিং ফ্রিকোয়েন্সিটা যদি ওয়াশিং মেশিনের যে কোনো কম্পোনেন্টের বা যে কোনো পার্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, হোয়াট উইল হ্যাপেন? মোটরের ফ্রিকোয়েন্সিটা ওই পার্টটাকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে অসিলেট করাবে, তখন কি করবে? ওই ওয়াশিং মেশিনটা অমন কাঁপতে থাকবে, তো এরকম আওয়াজ করবে আর কি। সো দ্য মোটর উইল বি স্পিনিং এট আ সার্টেন ফ্রিকোয়েন্সি, মানে কি? দিস ড্রাইভস ভাইব্রেশনস ইন দ্য মেশিন এট আ ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ওয়ান অফ দ্য প্যানেল। যে কোনো একটা প্যানেলের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে যদি মিলে যায়, তো তখন কি হবে? তখন ওয়াশিং মেশিনটা এরকম নাচানাচি শুরু করে আর কি। সো which then vibrates with very large amplitude making a loud noise. আর বাকি during the rest of the wash the motor's rotation generates vibrations at other frequencies, so তাহলে তখন আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে না, তো তখন এটা কি থাকে? লাফালাফি করে না, তখন এটা মোর অর লেস কোয়াইট একটা পজিশনে থাকে। বুঝতে পারছো রেজোন্যান্সের কাজটা কি রায়হান? জি ভাই বুঝছি। ওকে, রেজোন্যান্সের পার্টটুকু মনে হয় তুমি দেখো নাই এখনো ভিডিও থেকে, নাকি? না ভাই আমি এখন এই পাশে আসি নাই। আচ্ছা, সো তাহলে এই রেজোন্যান্সের এই ব্যাপারটা দেখলে পরে যত দেখবা তত এরকম বুঝতে আরো ইজি হবে, ঠিক আছে? তো এখন রেজোন্যান্সের কথাটা তো বললাম কি, যে যত তুমি সিস্টেমকে এনার্জি ইনপুট দিবা, তাই না ফারিয়া? হ্যাঁ কি